প্রশ্ন করলো আয়মান। পূর্ণতা চোখ মেলে টেবিলের উপর থেকে মাথা উঠিয়ে দেখে সামনের চেয়ারে আয়মান বসেছে ও পাশে শ্রেয়া। পূর্ণতা চোখ মুছতেই আয়মানের উদ্দেশ্যে বলে ওঠে, আমার মনটা ভালো না, প্রচুর খারাপ লাগছে, প্রচুর বেশি খারাপ লাগছে। কেন? আয়মান ভ্রু কুঞ্চিত করে বলল। পাশ থেকে শ্রেয়া চেয়ার টেনে পূর্ণতার খুব কাছে এসে পিঠে হাত বুলিয়ে বলে উঠল, আন্টি কোনো ঝামেলা করেছে বল পূর্ণতা। পূর্ণতা মুখের উপর থেকে হাত সরিয়ে মাথা টেবিলের দিকে নুয়ে বলে ওঠে, মাকে পূর্বের ব্যাপারে সব বলার পর থেকে মন বসে গেছে শ্রেয়া, কি যেন অঘটন ঘটবে, মনটা ভালো সংকেত দিচ্ছে না। আয়মান চট করে বলে উঠল, বোন, মনটারে স্যাটেলাইট বানাস না প্লিজ, ওটা সংকেত দিতে পারে না। শ্রেয়া খেপে গিয়ে বলে উঠল, তোর নস্টালজিক কথাবার্তা অফ কর ইলবিশ, একটা থাপ্পড় লাগাবো। পূর্ণতা, আন্টিকে সব বলার পর কি হয়েছে? আন্টিকে খারাপ কিছু বলেছে যেটা শুনে তো মন খারাপ? পূর্ণতা জোরে নিঃশ্বাস ছেড়ে হালকা গলায় বলে ওঠে, মা বলেছে ওনার সাথে বিয়ের চিন্তাভাবনা কথা নিছক। একটা পলিটিক্স করা ছেলেকে বিয়ে করা মানে নিজের হাতে নিজের মৃত্যু গ্রহণ করা। আয়মান আশ্বস্ত গলায় পূর্ণতাকে বুঝিয়ে বলল, পূর্ণতাকে লাভ ইউ বলছে, বিয়ে করতে চাইছে, কোনো প্রকার ফোর্স করছে না, তুই নিতে পারস না? আমার তো মনে হয় না পূর্বের মতো মানুষ এগুলো একটাও করছে। জাস্ট আমি এটুকু বলতে চাই, বিয়ের চিন্তা আপাতত সাইডে ফেলা, আগে পুরো স্ট্র্যাটেজি বোঝার ট্রাই কর। 1 সপ্তাহ হয়েছে পূর্ব তোর সাথে যোগাযোগ করে নাই, বুঝিস ব্যাপারটা। চোর চাইতে 1000 গুণ বেশি ছটপটানো ওর হইতেছে, মাথা ঠান্ডা কর। আমি 3টা কোল্ড কফি অর্ডার দিয়ে আসতেছি। আয়মানের অর্ডার করা কোল্ড কফিতে চুমুক দিয়ে ভাবছি পূর্ব এখন কোথায় থাকতে পারে। উনি কি আমাকে একটু মিস করছেন না? আয়মানের তথ্য মতে ছেলেদের মধ্যে অস্থিরতার বেগ বেশি, তবে পূর্ব কি নিজেকে মহাপুরুষের মতো কন্ট্রোল করছে? কিন্তু কেন? আমি কফিতে আরেক চুমুক দিয়ে মোবাইলের গেমস খেলা আয়মানের দিকে তাকিয়ে বলি, দোস্ত শোন না, তোর কি মনে হয় পূর্ব আমায় মিস করছে? আয়মান গেমসের দিকে মগ্ন হয়ে জবাব দিল, টিস্যুতে আপনি 1 ফোঁটা পানি দেখলে শোষার জন্য উইঠা পড়ে লাগে, অমনে মিস করতেছে কাউজাল এইখানে। এই আয়মানের জিলাপি মার্কা উত্তর শ্রেয়ার মগজে ঢুকতেই ওর দৃষ্টি রাগান্বিত করে দিল। শ্রেয়া রেগে গিয়ে বলল, ছি, তোর এই কুতুক কুতুক মার্কা এক্সাম্পল শুনেও গা ছাড়া দেয় আরমান। বাইরে ড্রেনের পানিতে একবার চুবানি খা, তো আমার মাথা নষ্ট করিস না। তুই কি বললি? উল্লে বাবু, তা উর্দু ভাষায় বলছি, বোঝে নাই। তুই আমাকে বাবু বললি? হারামজাদা, তুই আমার ভাষা বোঝার ক্ষমতা নিয়ে পয়দা হইছস? আলকাতরা চেঁচাস কেন? চুপ যা। মানে আমার এখন ইচ্ছে করছে হাত উঠিয়ে ঠাস ঠাস করে দুটোর গালের চামড়া লাল করে দিই। সময় নাই, গময় নাই, বাবা একটা টিকিট দেন। এই প্রবাদের মতোই ওরা যখন তখন ঝগড়া শুরু করছে। আমি ভয়ঙ্কর রাগে চেঁচিয়ে বলে উঠি, তোরা যদি কামড়াকামড়ি বন্ধ না করিস আমি স্যান্ডেল খুলে দুটোর গাল শেষ করব। আয়মান আমার কথা শুনে লাজুক ভঙ্গিতে গাল টুকটুক করে হেসে বলল, তুই দুষ্টু দুষ্টু কথা বলিস না তো, আমার ভালো পোলা। ও মা, আমি দুষ্টুমির কি কথা বললাম? ওরা দুটো ঝগড়া করছে, থামতে বলেছি, তাতে দুষ্টু কথা কি করেছি? ওই ছাগল, আমি দুষ্টুর কথা কি বললাম? তুই না খুব পাজি হয়ে গেছিস পূর্ণতা। পূর্বের সাথে থাকতে থাকতে তুই এখন ওর মতো দুষ্টু কথা বলিস। কি আশ্চর্য! সিরিয়ার সাথে কখন আমি কামড়া কামড়া করছি বোন? এই একা দিস না প্লিজ, আমার ফিউচার বউ কষ্ট পাইবো। আমি শ্রেয়ার দিকে মুখ ফিরে কিছু বলবো তার আগে শ্রেয়া ফিক করে হেসে দেয়। শ্রেয়ার হাসিতে আমরা দুজনও অট্ট হাসি ফেটে পড়ি। হাই রে কপাল, কেউ আমাকে এই দুইটার হাত থেকে রক্ষা করো। এই পায়ে পড়ে ঝগড়া, এখনই আবার খিটখিটিয়ে হাসি। কই যে যাব আমি? বাসায় ফিরে দুপুরের খাবার খেয়ে নুরানি ও আমি টিভি দেখতে বসেছি। হঠাৎ দরজায় ক্রিকরি কলিং বেল বেজে উঠলো। নুরানি দরজা খুলতে গিয়েছে, আমি সোফায় বসে তাকিয়ে আছি সেদিকে। কে যে আসলো? একটু পর নুরানি ফিরে এসে রুমের দরজায় দাঁড়িয়ে বলে উঠলো, আফা, আপনার বন্ধু রাজীব ভাইয়া এসে হেরে আপনার রুমে বসতে বলছি। রাজীব? ও কেন বাসায় আসলো? এতদিন গুম থাকার পর এখন কেন বেহার মতো আসলো? পূর্বের ব্যাপারে যে ভয়াবহ মিথ্যে বলেছে, ইচ্ছে তো করছে ওর জিহ্বাটা কেচি দিয়ে কেটে দিই। আমি কোল থেকে মোবাইলটা নিয়ে সোফা থেকে পা ফেলে রুমের দিকে যেতে যেতে আয়মানকে কল করি। আয়মান দোস্ত, শোন, রাজীব এখানে, তুই আর শ্রেয়া তাড়াতাড়ি আয়, জলদি। আমি কল কেটে আমার রুমের দরজা ঠেলে ভিতরে ঢুকতেই দেখি রাজীব আমার আলমারি খুলে আমার টি শার্টে নাক ডুবিয়ে ঘ্রাণ নিচ্ছে। এই দৃশ্য দেখে আমার চোখের কোটর বৃহৎ হয়ে গলা ভেদ করে দারুণ এক ধমক এলো। রাজীব, তুই এটা কি করছিস? রাজীব চমকে উঠে মাথা পেছনে ঘুরিয়ে আমাকে দেখে চট জলদি টি শার্টটা রেখে আলমারি আটকে দিল। আমার মাথা গরম হয়ে উঠেছে ইতিমধ্যে। রাজীব কি করছিল এটা? আমার গায়ের পশম কাটা দিয়ে উঠছে দৃশ্য দেখে। রাজীব খুবই ধীর পায়ে আমার সামনে এসে অসহায় কণ্ঠে বলে উঠল, তুই আমাদের দিকটা ভাববি না পূর্ণ?
পূর্ণ ডাকবি না রাজীব, আমার লাস্ট ওয়ার্নিং। তোকে রাখতে দেখলে কি অদ্ভুত কিউট লাগে তুই জানিস? তুই এখানে কি করতে এসেছিস রাজীব? কেন এসেছিস? একটু আগে কি করলি এটা? তোর গায়ের মিষ্টি গন্ধটা খুব করে মিস করতেছিলাম পূর্ণতা। আমি তো কখনো তোর থেকে দূরে দূরে থাকতাম না, তুইও পাশেই থাকতি, এই প্রথম দূরে। ছি ছি, তুই আমার বন্ধু হওয়া। ছেলে ও মেয়েদের মধ্যে কখনো বন্ধুত্ব থাকে না, হয়তো সেটা ভালোবাসার দিকে এগোবে, নয়তো ঘৃণার দিকে। তোর ফিলোসফি শোনার ইচ্ছে নেই রাজীব, বেরিয়ে যা এখান থেকে। আচ্ছা পূর্ণতা, আমি কি দেখতে খুব খারাপ? আমাকে ভালোবাসা যায় না? রাজীবের মুখে উপচে পড়া দুঃখ প্রকাশ পাচ্ছে, কিন্তু আমার এতে কিছুই করার নেই। আমি ওকে বন্ধু বেশে ভাইয়ের মতোই দেখেছি, যেমনটা আইমানের জন্য দেখি। রাজীব আমার দিকে এক ধাপ এগিয়ে এসে বলল, চুপ করে আছিস, আর তার মানে তুইও আমাকে ভালোবাসিস? ঠিক না পূর্ণ, আমিও তোকে ভালোবাসি, বহু আগে থেকেই ভালোবাসি পূর্ণ, কিন্তু সময় ও সুযোগ কখনই পাইনি। আজ বলছি তোকে ভালোবাসি। তোর কষ্ট হলেও সত্যি আমি তোকে বন্ধুর মতোই দেখেছি রাজীব। তুই আমার খুব ভালো বন্ধু, কিন্তু কখনো বন্ধুর চেয়ে বেশি হওয়া আমার পক্ষে পসিবল না। তুই আমার ভাই ব্রাদারের মতো দোস্ত। রাজীব হঠাৎ ওর অসহায় চেহারার মুখোশ পাল্টে মুখের আভাস রণচণ্ডী রূপে পরিবর্তন করলো। রাজীবের নাক ফুলে উঠেছে হিংস্রতার নিঃশ্বাস ছেড়ে, হাত মুষ্টিবদ্ধ করে আমার দিকে এগিয়ে আসছে। পূর্ণতা কপাল কুঁচকে কিছু বুঝবে তার পূর্বেই রাজীব ওর উপর হামলা করলো। পূর্ণতাকে দরজার সাথে চেপে নিজের শরীরের ভর ওর উপর ছেড়ে হাত উঁচু করে দরজায় চিটকিনি লাগিয়ে দিল। পূর্ণতা ভয়ে চিৎকার দিয়ে উঠলে রাজীব ওর মুখ চেপে গলা থেকে ওড়না টেনে ফ্লোরে ছুঁড়ে। পূর্ণতা প্রাণপণে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করছে, রাজীব ওকে ছাড়ছে না। পূর্ণতা ছটফট করতে করতে এক পর্যায়ে কেঁদে দেয়। বাইরে থেকে দরজায় লাগাতার ধাক্কা দিয়ে চেঁচামেচি করছে নুরানি। আপা, পূর্ণতা আপা, দরজা খুলেন আপা। ও রাজীব ভাই, আপনার আপার লোকে কি করতেছেন? দরজা খুলেন কইতে এসে। ও আপা, আপা গো। রাজীব পূর্ণতার কোমরের কাছ থেকে কামিজ উঠিয়ে পেটে হাত রাখতেই পূর্ণতা চোখ কুঁচকে বদ্ধ মুখে চিৎকার দিয়ে ওঠে। রাজীবের গলায় ঘাড়ে হাতে অজস্র নখ ঢুকিয়ে ছিলে দেয়। রাজীব উফ শব্দটাও করছে না। পূর্ণতার নখের আঁচড়ও যেন অদ্ভুত আনন্দ দিচ্ছে রাজীবকে। পূর্ণতাকে ছুঁয়ে দেখার মধ্যে যেন ভালোবাসার ইন্দ্রজাল অনুভব করছে। রাজীব পূর্ণতার কপালে চুমু দিলে পূর্ণতা দুহাতে ধাক্কা দিয়ে ওঠে। রাজীব পুরুষত্বের শক্তি খাটিয়ে পূর্ণতার কপাল থেকে চুমু দিতে দিতে গালে নামলে ধস্তাধস্তির এক পর্যায়ে হতবিহ্বল পূর্ণতা স্থির হয়ে যায়। মাথার ভেতরটা দপদপ করছে পূর্ণতার। নার্ভের অতিরিক্ত উত্তেজনায় হাত ঠান্ডা হয়ে শরীর অসারতা পূর্ণে নেমে যাচ্ছে। রাজীব এদিকে পেটে হাত রেখে খামচে ধরে পৈশাচিক লালসায় নিমজ্জিত হলে চোখ বন্ধ করে পূর্ণতা সাহায্যের জন্য আল্লাহকে ডাকে। এই মুহূর্তে পূর্বকে খুব মনে পড়ছে পূর্ণতার। পূর্বে সেই ওয়াদা, আবার দেখা করব, সেই অব্যক্ত অনুভূতি। বুকে আসো প্লিজ। সেই অস্থির গলা। কাঁদছো কেন? পূর্ণতা হু হু করে কেঁদেই যাচ্ছে। পূর্ব, একবার আসুন প্লিজ, আমি মরে যাব। রাজীব আমাকে ছাড়বে না পূর্ব, আমাকে মেরে ফেলবে। হঠাৎ দরজায় নুরানির আহাজারির পাশাপাশি শোনা গেল একজোড়া অস্থির চিত্ত গলা। উত্তর বাচ্চা, শালা তোর আমি জবাই করবো। দরজা খোল শালা, দরজা খোল, তোর কল্লা না মানো, দেখ তোরে কি করি। রাজীব, দরজা খোল বলছি, তুই আজ পার পাবি না। পূর্ণতাকে ছাড়। আয়মান ও শ্রেয়ার কণ্ঠ পেয়ে রাজীবের হিংস্রতা বেড়ে গেছে। পূর্ণতার ঘাড়ে এক হাত রেখে আরেক হাতে পূর্ণতার মুখ চেপে কানে কামড় দিচ্ছে রাজীব। পূর্ণতার চোখের পানি রাজীবের হাতের উপর পড়ছে। পূর্ণতার চিৎকার বাইরে যাচ্ছে না। আয়মান কোনো উপায় না পেয়ে শেষে নিজেই দরজায় লাথি মারে। দরজার ছিটকিনি আলগা হয়ে খুলে যেতেই সজোরে ধাক্কা খেয়ে রাজীব পূর্ণতার থেকে ছিটকে উল্টে ফ্লোরে যেয়ে পড়ে। দরজার ধাক্কায় পূর্ণতা পিঠে ব্যথা পেয়ে অন্যদিকে ধপাস করে পড়ে যায়। আয়মান ভেতরে ঢুকে পূর্ণতার দিকে না তাকিয়ে শ্রেয়াকে ইশারা দেয় পূর্ণতাকে ধরার জন্য। শ্রেয়া ফ্লোর থেকে ওড়না উঠিয়ে পূর্ণতাকে ঢেকে বেরিয়ে যায় পাশের রুমে। আয়মান এলোপাথারি মারতে মারতে রাজীবের নাক দিয়ে রক্ত বের করে ফেলেছে। যে কোনো মুহূর্তে আয়মানের উত্তম মধ্যম ধোলাই খেয়ে সিরিয়াস একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। আয়মান রাজীবের বুকের দুপাশে পা রেখে মুখে ঘুষি মেরে বলল, তুই বন্ধু নামের কলঙ্ক, আমাদের বন্ধু নামক সুন্দর সম্পর্কটা তুই কলঙ্কিত করলিস শালা। পূর্ণতাকে তুই ভালোবাসিস, তোর বাঁচার অধিকার নেই। তুই পূর্ণতার সাথে। আয়মানের চোখ ভিজে আসে। রাজীব আহত চোখে পিটপিট করে তাকালে আয়মান আরেকটা ঘুষি দিয়ে বলে ওঠে, আজকের পর থেকে না আমরা তোরে চিনি না তুই আমাদের। মরে গেছিস তুই, আর জীবনে তোর দূষিত চেহারা দেখতে চায় না। সুদূর মসজিদ থেকে ভেসে আসছে মাগরিবের আজানের সুর।
নীল আকাশের কালো মেঘগুচ্ছ এখন বেগুনি রঙে ফুটে উঠেছে। দিনের আলো রাতের আধারে সজ্জিত হওয়ার প্রস্তুতি নিচ্ছে। পূর্ণতা বিছানায় শটান হয়ে ঘূর্ণায়মান সিলিং ফ্যানের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেমে থেমে চোখের অশ্রু ফেলছে। পূর্ণতার বাঁ পাশে বিছানায় আসন করে বসে নীরবে কাঁদছে শ্রেয়া। আয়মান পূর্ণতার ডান দিকে বিছানায় পিঠ লাগিয়ে বসেছে। নেভি ব্লু রঙের লেভিস শার্টের দুটো বোতাম খুলে বিমর্ষ দৃষ্টিতে ফ্লোরে তাকিয়ে আছে। রাজীবকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার পর থেকে কেউ একটা ওয়ার্ডও উচ্চারণ করেনি। সবচেয়ে বেশি থমকে গেছে পূর্ণতা। ডান কানটায় রক্ত জমে লাল হয়ে আছে, হাতের কয়েকটা জায়গায় নখের দাগ। রাজীব ভয়াবহ রকমের ক্ষতি করতে পারেনি পূর্ণতার, কিন্তু পূর্ণতার মনে খুব গভীরে দাগ কেটে গেছে আজকের ঘটনা। জালিমের হাত থেকে বেঁচে গেছে ঠিকই, কিন্তু জোরপূর্বকের হাত থেকে নিস্তার পায়নি। নুরানি ট্রেতে করে আয়মান ও শ্রেয়ার জন্য লেবুর শরবত এনে টেবিলে রাখে। পূর্ণতার দিকে তাকিয়ে ওড়নায় মুখ চেপে অশ্রু ফেলে। একটু পর আয়মানের দিকে তাকিয়ে কান্না কণ্ঠে বলে ওঠে, আইমান ভাই, খালাম্মায় আইলে কি কমু? খালাম্মায় আপারে বকবো। আয়মান স্তম্ভিত কণ্ঠে ফ্লোরে তাকিয়ে বলে ওঠে, আন্টিকে কেউ কিছু বলবি না, সব ঠান্ডা হোক, আমি নিজেই বলবো। শ্রেয়া ফুপিয়ে কেঁদে দুহাতে মুখ ঢাকে। আয়মানের কানে শ্রেয়ার কান্না থুনি গেলে হালকা ঢোকিলে বলে ওঠে, চুপ কর শ্রেয়া, পূর্ণতা পাশে, তোর কান্না দেখলে পূর্ণতা কষ্ট হবে। শ্রেয়া হিচকির তালে কেঁপে উঠে চোখ মুছে পূর্ণতার দিকে তাকালো। সকালে বলেছিল ওর মনটা খারাপের দিকে টানছে, কিছু অঘটন ঘটার আগাম পূর্বাভাস পাচ্ছে। কেউ বিশ্বাস করেনি, হাসিতে উড়িয়ে দিয়েছে। মাঝে মাঝে মেয়েদের গাট ফিলিংগুলো সত্যি হয়। এই গাট ফিলিং মন থেকে একটা ইঙ্গিত দেয় তোমার সাথে কিছু খারাপ ঘটবে। অনেকে সেটা মেনে নিজেদের নিরাপদ রাখে, অনেকে অবিশ্বাস করে মনের ভুল ভেবে নিজেদের বিপদে ফেলে। আয়মান অনেকক্ষণ নীরবতা পালন করে পূর্ণতার শূন্য চোখের দিকে তাকিয়ে বলল, বোন কিছু তো বল, কাঁদিস না, আমরা আর শ্রেয়ারে একটু বকা দে না। ওই পূর্ণতা। আয়মানের কথা শুনে শ্রেয়ার চোখ আবার ঝাপসা হয়ে আসে। নুরানিও দৌড়ে পালায় সেখান থেকে। হয়তো চোখের নোনা জলগুলো এবার বাদ মানবে না। পূর্ণতা কিছুকাল নীরব থেকে রোবটের মতো ঠোঁট নাড়িয়ে বলে ওঠে, পূর্বকে যাই। বিদীর্ণ আকাশ তীরে বজ্রপাতের মতো কারোর হাউমাউ কান্নার প্রলাপ ভেসে আসছে। রুমের দরজার ভেতর থেকে লাগানো সত্ত্বেও গগনচুম্বী কান্নার তপ্ত ধ্বনি ড্রয়িং রুম পর্যন্ত স্পষ্ট শোনা যাচ্ছে। প্রচণ্ড উৎকণ্ঠায় এদিক ওদিক পায়চারি করছে আয়মান। শ্রেয়া সোফায় বসে মাথার নিচের দিকে নুয়ে চুপিসারে কাঁদছে। দুপুরের বিভৎস ঘটনাটা পূর্ণতার নরম মনে বিষাক্ত ফুলের মতো এখনও বিদ্ধ করছে। ওয়াশরুমে ঝর্ণা ছেড়ে মাথায় চুল টেনে ফ্লোরে বসে আত্মাহুতির মতো বিলাপ করছে পূর্ণতা। ছোটবেলার বন্ধু কেন অসৎ উদ্দেশ্যে স্পর্শ করলো? একসাথে খেলাধুলা করা চারটে সাথীগুলোর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ছেলে বন্ধুটা এত জঘন্যতম কাজ করলো। ধিক্কার। পূর্ণতা ফ্লোর থেকে উঠে দেয়ালে দুই হাত রেখে সজোরে নিজের মাথা দেয়ালে বাড়ি দিল। দারুণ শব্দ হলো একটা। আয়মান ও শ্রেয়া চমকে উঠে পূর্ণতার বন্ধ রুমের দরজা ধাক্কাতে লাগলো। পূর্ণতা বোন, নিজের ক্ষতি করিস না, দরজাটা খোল। আর আমি প্লিজ দোস্ত, দরজা খোল। পূর্ণতা, একবার দরজা খোল না। শ্রেয়া দরজায় ধাক্কাতে ধাক্কাতে হু হু করে মাথা নুয়ে কেঁদে দিল। আয়মান শ্রেয়ার দিকে তাকিয়ে দরজায় ধাক্কা দেওয়ার জোর খুঁজে পেল না। শ্রেয়ার মাথায় অকপটভাবে হাত রেখে বলল, প্লিজ শ্রেয়া, তুই কাঁদিস না, তুই কাঁদলে। শ্রেয়া আয়মানের কথায় মুখ তুলে তাকায়। আয়মান চট করে কথা ঘুরিয়ে ওর মাথা থেকে হাত সরিয়ে বলে ওঠে, নাক মুখ পুরো খাচ্চরের লাগান লাগতেছে। আয়মান কথার প্রসঙ্গ পাল্টে আবার দরজা ধাক্কা দেওয়ায় মগ্ন হলে শ্রেয়া হাতে থাকা টিস্যু দিয়ে নাক মুছে দরজায় কান লাগিয়ে ভেতর থেকে কিছু শোনার চেষ্টা করছে আয়মান। না, ঝর্ণার হালকা শব্দ ছাড়া কিচ্ছু শোনা যাচ্ছে না। আয়মান ব্যতিব্যস্ত হয়ে নিজের পকেট থেকে ফোন বের করে সোফার কাছে যেয়ে দাঁড়ালো। ফোনের কিপ্যাডে নাম্বার ডায়াল করতেই শ্রেয়াকে বলে উঠল, শ্রেয়া, দরজা থেকে সরে আয়, সোফায় বস। শ্রেয়া আয়মানের কঠোর নির্দেশনা পেয়ে বিস্ফোরিত চোখে গুটি গুটি পায়ে সোফায় যেয়ে বসতেই বলে ওঠে, কাকে কল দিচ্ছিস আরমান? যাকে কল দিলে পূর্ণতা এই মুহূর্তে ঠান্ডা হবে। মানে? শ্রেয়ার কণ্ঠে স্পষ্ট কৌতূহল। মানে টানের উত্তর দেওয়ারও সময় নাই, চুপচাপ বসতে বলছি, বস। আয়মান কানে ফোন এঁটে কাউকে কলের বিপরীতে বলে উঠল, আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? ওপাশ থেকে হাসি মুখের উত্তর। আরে আয়মান, দেখি হঠাৎ কি মনে করে স্মরণ করলাম ইয়ে, বইলে গেছো, ফোনই দাও না। বললেন না বড় ভাই, সেমিস্টারের যে চাপ, সারার পড়ালেখা খাইয়ে দিছে ভাই, একটা দরকার ছিল। ফর্মালিটি করিস না বেটা, বল কি দরকার। ওয়াকিল ভাই, একজনের নাম্বার লাগবে আর্জেন্ট, বুঝছো, একটু তাড়াতাড়ি দিতে পারবা? আর্জেন্ট? আচ্ছা, নাম কো। পূর্ব বছর নাম্বারটা একটু লাগতো ভাই, একটু প্রাইভেট টক করতাম। ওনার নাম্বার লাগবো? কেউ পলিটিক্স করতে ইচ্ছা থাকছে নি? হ্যাঁ হ্যাঁ, ওই আর কি, একটু ডিসকাস চাইতাম, দেওয়া যায়?
আমার কাছে তো নাই, আমি দেখি ম্যানেজ করে দিতেছি, 10 মিনিট সময় দাও। আচ্ছা ভাই, তাহলে একদিন টিএসসি মোড়ে আসতেছি, চা চাই কিন্তু। আবার থেকে আয়সা পড়বা বিলের জন্য ফিকার নাট। রাখি ভাই, আল্লাহ হাফেজ। শ্রেয়া অনেকক্ষণ পর বুঝতে পারলো আয়মান খুবই চাটুকারিতার সাথে পূর্বের নাম্বার ম্যানেজ করে ফেলেছে। ইস, চোর গেলে বুদ্ধি আসে। আগেই যদি ওয়াকিলকে ধরে পূর্বের নাম্বার জোগাড় করতো তাহলে এমন কষ্টভোগ পূর্ণতার করতে হতো না। পূর্বের সাথে ঠিকই ফোনে যোগাযোগ করতে পারতো। ওয়াকিলের কথা মতো ঠিক 15-10 মিনিটের মধ্যে পূর্বের নাম্বার টেক্সট করে পাঠায়। আয়মান চাতক পাখির মতো ব্যাকুল হয়েছিল। যেই টেক্সটটা দেখলো অমনেই ধূপধাপ কল। শ্রেয়া সোফা থেকে আয়মানের পাশে হাত নাড়াচাড়া করে চিন্তা করছে। ওদিকে ফোন বাজতে বাজতে বন্ধ হয়ে যাচ্ছে, পূর্ব রিসিভ করছে না। আয়মানের সন্দেহ হলো এটা কি আদৌ পূর্বের নাম্বার? ধরছে না কেন? আবার ট্রাই করতেই ওপাশ থেকে ভারী গলার কণ্ঠ। হ্যালো, ওয়াসিফ পূর্ব বলছি, পরিচয় দিন। পূর্বের উত্তর শুনে বোঝা গেল পূর্ব এসব আননোন নাম্বারের সাথে খুবই পরিচিত। প্রায়ই নানা নাম্বার থেকে হুটহাট কল আসে, আর পূর্ব এমন করেই সর্বপ্রথম নিজের পরিচয় উপস্থাপন করে। আসসালামু আলাইকুম বস, আপনার সাথে খুব জরুরি কথা ছিল। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। বস, আমি পূর্ণতার বন্ধু আয়মান বলছি। পূর্ণতার সাথে আয়মান কথাটা বলতে গিয়ে হোঁচট খেলো। কি করে স্পষ্ট ভাষায় বলবে পূর্ণতার সাথে কি হতে যাচ্ছিল? আয়মান চোখ ঘুরিয়ে শ্রেয়ার চিন্তিত মুখের দিকে তাকিয়ে খুবই আস্তে করে প্রতিটা শব্দ থেমে থেমে বলল। পূর্ণতার খারাপ কিছু। আয়মান চোখ বন্ধ করে কথাটুকু গিলে এক নিঃশ্বাসে হড়বড় করে বলে উঠল, আপনি এক্ষুনি ওর বাসায় আসেন বস। পূর্ণতা ভালো নেই, রুমের মধ্যে নিজেকে আটকে রেখেছে। একটু আগে খুব জোরে শব্দ হয়েছে। আয়মানের বলাটা শেষ না হতেই টুট 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 করে ফোনের ওপাশ থেকে লাগাতার একটা টোন আসতেই আয়মান হকচকিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখে দ্য কল ইজ ড্রপডেড। পূর্ব কল কেটে দিয়েছে। পূর্ব কি আসবে নাকি তোয়াক্কা না করে হেলা করবে? উপস্থিত আয়মান ও শ্রেয়ার মধ্যে প্রশ্নের প্রচুর ঝড় উঠছে। কি করবে পূর্ব? ঘড়ির কাঁটা 7টা বেজে 20 মিনিটে টিকটিক করে ক্লকওয়াইজ ঘুরছে। পূর্ণতার দরজা খোলার অপেক্ষা করতে করতে পেরিয়ে গেছে 1.5 ঘন্টা। শ্রেয়া ও আয়মান নিজেদের বাসায় বলে দিয়েছে আজ ওরা পূর্ণতার বাসায় পার্টি করবে। খোদেজা এখনও কিছুই জানে না। একটু আগে ফোন করে জানিয়েছে রাতে 3টা ডেলিভারির পেশেন্টের জন্য বাসায় ফিরতে পারবে না। পূর্ণতার বাবা ব্যবসা তাগিদে দেশের বাইরে গিয়েছেন। বলতে গেলে সব সময়ের মতো পূর্ণতা বাসায় একা। হঠাৎ কলিং বেল বাজার শব্দ হলে নুরানি রান্নাঘর থেকে হন্তদন্তে বেরিয়ে দরজা খুলে। গায়ে কালো হুডি পরা, মাথায় শক্ত করে হুডি টানা, চুলের কারণে চোখ দেখা যাচ্ছে না, মুখে সার্জিক্যাল মাস্ক। কে উনি বোঝা যাচ্ছে না। নুরানি ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কি রঙে আপনি কার এসেন? এটা পূর্ণতার ফ্ল্যাট না? নুরানি কয়েক ধাপ বেশি কৌতূহল নিয়ে ভ্রু কুচকায়। রাজীব শয়তানটা আবার লোক পাঠালো নাকি? নুরানি দরজা ধরে পেছনে মাথা ঘুরিয়ে আয়মান ও শ্রেয়াকে ডাকে। আইমান ভাই, ও শ্রেয়া আপা, এ কে রাই জানিয়ে আইছে? আপার খবর জিগায়। আয়মান বিশিষ্ট দৌড় প্রতিযোগী উসাইন বোল্টের মতো অনেকটা দৌড়ে এসে বাইরে থাকা ব্যক্তিটির উদ্দেশ্যে বলল, পূর্ব বস। আয়মান তাড়াতাড়ি দরজা থেকে নুরানিকে সরতে বলে পূর্ণতার দরজার কাছে নিয়ে গেল। শ্রেয়া পূর্বের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন পৃথিবীতে এলিয়েন জীবটা পদার্পণ করেছে। পূর্ব সার্জিক্যাল মাস্কটা থুতনিতে নামিয়ে বলে উঠল, পাজিটার কি হয়েছে? দরজা বন্ধ কেন? শ্রেয়া ধাক্কা খেল পূর্বের মুখে পূর্ণতার ইঙ্গিত বার্তা শুনে। কোনো বাবুসোনা না ডেকে ডিরেক্ট পাজি বলে সম্বোধন করলো। শ্রেয়াকে হা করে তাকিয়ে থাকতে দেখে আয়মান পুরো ঘটনা বর্ণনা বিশ্লেষণ করে বলল। পূর্ব চমকিত কণ্ঠে দরজায় ধাক্কা দিয়ে বলে ওঠে, দরজা ভাঙলে প্রবলেম হবে, কুইক বলো। বস, এটা আন্টির রুম। এই রুমের দরজা ভাঙলে আন্টি পূর্ণতাকে বকবে। আমরা চাচ্ছি না আন্টি এই বিষয়ে এখনই কিছু জানুক। এক্সট্রা চাবি? নবের লক খোলার জন্য কোনো চাবি নেই? না বস। বস বস করবে না ভাই, রেখো। একটা প্লাস্টিকের মোটা কাগজ দাও, ফাইলের মলারে যেরূপ প্লাস্টিক কাগজ থাকে আরো। আয়মান নুরানিকে বলে পুরনো ফাইলের মলা টেনে পূর্বের হাতে দিলে পূর্ব সেটা খুব টেকনিক্যালি দরজার সরু চিপায় ঢুকিয়ে নব বরাবর নিচের দিকে এক টান মারে। নব কিভাবে যেন খুলে যায়। অবুঝের মতো তাকিয়ে আছে আয়মান আর শ্রেয়া। ততক্ষণে পূর্ব ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। পূর্ব থুতনি থেকে টান মেরে মাস্ক খুলে পকেটে রাখতেই রুমের ভেতর পানির শব্দটা শুনতে পায়। পূর্ব বাম পাশে মাথা ঘুরিয়ে তাকাতেই দেখে ওয়াশরুমের দরজা আধা খোলা। সেখান থেকে আসছে ঝর্ণার শব্দটা। দরজায় আলতো ধাক্কা দিতে হতভম্বের মতো স্তব্ধ হয়ে যায় পূর্ব। হাঁটু ভেঙে ধপ করে দরজার বাইরে বসে পড়ে। পূর্ণতা একটা ভারী বস্তু পড়ার মতো শব্দ পেয়ে আলতো করে মাথা উঠিয়ে ঝাপসা দৃষ্টিতে কাউকে দেখতে পায়। চোখ দুটো লাল হয়ে ফুলে আছে পূর্ণতার।
কপালের একপাশে উঁচু স্তম্ভের মতো ফুলে নীলবর্ণ ধারণ করেছে। শাওয়ারের পানিতে পুরো শরীর ভিজে একাকার অবস্থা। অল্প বিস্তর গা কাঁপছে। চোখের সামনে সব সাদা পর্দার মতো ছেয়ে আছে। কয়েকবার চোখ ঝাপটা মেরেও পরিষ্কার দেখতে পাচ্ছে না। ভীষণ গলায় কেউ বিচলিত হয়ে বলে উঠল, নিজের কি হাল করেছো তুমি পূর্ণ? এই দৃশ্য দেখাচ্ছে, আমাকে মেরে ফেলো। পূর্ণতা আরেকবার চোখ ঝাপটা মেরে ভ্রু কুচকাতেই কপালের চামড়ায় টান লেগে ব্যথিত সুরে আহ শব্দ করে চোখ বন্ধ করে ফেলল। আমি কি কানে ভুল শুনলাম? আমার অবচেতন মন কি আবারও হ্যালোয়েশন দেখছে? আমি মরলেও তো পূর্বের এখানে আসার কথা না। দুনিয়ার সবচেয়ে বড় দামি মানুষটা আমার জন্য এখানে আসবে? অসম্ভবের চেয়েও ব্যাপক অসম্ভব। হঠাৎ আমার মাথার উপর থেকে শাওয়ারের পানি আর গায়ে পড়ছে না। আমার শরীরের উপর যেন কিছু একটা দেওয়া। আমি ঝট করে চোখ খুলে দেখি পূর্ব ক্লথ হ্যাঙ্কারে আমার শুকনো জামা রাখছেন। আমার শরীরের উপর শুকনো টাওয়াল দেওয়া। আমাকে পিট পিট করে তাকিয়ে থাকতে দেখে উনি দ্রুত বেগে বলে উঠলেন, ভেজা কাপড় চেঞ্জ করে বাইরে আসো। উনি উল্কা স্পিডে পা চালিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দরজা টেনে দিলেন। আমি পানির ট্যাপ ধরে বসা থেকে উঠে দাঁড়িয়ে দরজার ছিটকিনি লাগিয়ে দিই। কপালের ডান পাশে ব্যথায় টন টন করছে। কপালে ভাঁজ ফেলতে পারছি না। অসহ্য ব্যথা করছে। ভেজা কাপড় পাল্টে শুকনো কাপড় গায়ে দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা বারান্দায় গিয়ে ভেজা জামা কাপড় তারে রাখলাম। পূর্ব আমার বিছানায় শুয়ে মাথার নিচে 2 হাত রেখে চোখ বন্ধ করে আছেন। উনি সম্ভবত আমার উপস্থিতি পাননি, তবে পেয়েছেন কিনা তাও তো জানি না। সবসময় নর্মাল হয়ে থাকেন বোঝার উপায় নেই। বাইরে চাঁদের আলোটা ধীরে ধীরে খোলসা হয়ে কিরণ বিকাচ্ছে। কি দারুণ লাগছে এখন। বারান্দার গ্রিল ধরে আমি নিষ্পলক দৃষ্টিতে আকাশ দেখছি। হঠাৎ আমার পেছন থেকে ওনার সাবধানী পায়ের আওয়াজে সে দোলনার কাছে থেমে গেল। পূর্ণ, পিছনে ঘুরো। আমি পেছনে ঘুরে গ্রিল থেকে হাত সরিয়ে তাকালাম। পূর্ব চুপ করে আমার দিকে তাকিয়ে কি যেন দেখছেন। একটু পর 2 হাত দুপাশে মেলে কাছে ডেকে বলে উঠলেন, আমার কাছে আসো প্লিজ, দূরে দাঁড়িয়ে থেকো না। আমাকে নির্বিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে উনি দোলনা থেকে উঠে আমাকে টান দিয়ে ওনার পাশে বসিয়ে নিলেন। ওনার মাথা থেকে পুরো শরীর একটা কালো হুডিতে জুবুথুবু। ওনার বেশভূষা দেখে চট করে মাথায় প্রশ্নের চিহ্ন ঝুলে গেল। উনি আজ এভাবে কেন? পূর্ব হুডির চেনটা উপর থেকে নিচে এক টান দিয়ে খুলে সেটাকে পাশের বেতের মোড়ার উপর রেখে দিলেন। গায়ে ওনার আসমানি রঙের শার্ট। হুডির কারণে ওনার চুল পুরো এলোথেলো হয়ে আছে। পূর্ব হাতের ঘড়িটা খুলে হুডির উপর রেখে শার্টের হাতা ফোল্ড করতেই বলে উঠলেন, একটু আগে কি দেখলাম আমি? ওভাবে মেন্টালের মতো ওয়াশরুমে ভিড়েছিলে কেন? মাথা কি নষ্ট? আমি ঘড়ির মধ্যেই জবাব দিলাম, আপনি কি আমার হ্যালোয়েশন? উনি কপাল এমনভাবে কুঁচকালেন যেন আমি খারাপ কিছু বলে অপরাধ করে ফেলেছি। উনি গম্ভীর গলায় রাগ দেখিয়ে বলে উঠলেন, আমাকে তোমার হ্যালুসিনেশন লাগে? ইয়ার কি করছো? আমি কখনো এই টাইমে আসতাম না। তোমার বন্ধু যদি আমাকে খবর না দিত, মরে তো লাশ হয়ে থাকতে। চোখ থেকে জল টপ টপ করে ঠোঁটের উপর বিন্দু বিন্দু পড়ছে আমার। আমি কি আদৌ ওনার জীবনে অ্যাডজাস্ট করি? আমার তো এই লুকোচুরি চুপোচুপি দেখা সাক্ষাৎ করতে ভালো লাগে না। স্বাভাবিক একটা সম্পর্কের মতো চলতে ইচ্ছে করে, যা আমি কখনোই পূর্বের কাছ থেকে পাই না। আমি মরলে কি বেটার হতো না? ওনার এত মূল্যবান সময় নষ্ট করে আমার জন্য কষ্ট করে আসতে হতো না? উনি আমার উপর রাগ দেখিয়ে মুখ ঘুরিয়ে আকাশের দৃষ্টি রেখেছেন। ওনার যে রাগ প্রচুর লাগছে তা হাতের মুষ্টিবদ্ধ থরথর কাঁপুনিতেই বুঝে গিয়েছি। আমি নিচু গলায় চোখ নামিয়ে বলে উঠি, আপনি তাহলে চলে যান। আপনার মতো ব্যস্ত মানুষের জীবনে একটা তুচ্ছ মানুষের যেহেতু মূল্য নেই, আমি দুঃখিত। আমি প্রচণ্ড বেহায়া হয়ে গেছি। চিন্তা নেই, ভাবনা নেই, হুটহাট আপনার জন্য পাগলামি করি। মাফ করে দিবেন, আমার জন্য আর আসতে হবে না। আজই শেষ। আমি অবশ্যই নিজের সর্বস্ব চেষ্টা করব ভুলে। উনি এমন ক্ষিপ্র গতিতে আমার উপর ঝাঁপিয়ে পড়লেন, আমি কয়েক সেকেন্ড স্তব্ধ ছিলাম। কি হলো আমার সাথে? উনি আমার ভেজা চুলগুলোতে আগের মতোই আঙুলের শক্ত যোগে খামচে ধরে আমার ঘাড়ে মুখ লুকিয়ে চাপটে ধরেছেন। অস্থির লাগছে পূর্বকে। এই পূর্বকে আমি চিনি না। উনি অস্ফুটিত কণ্ঠে এতই নিচু করে বলছেন যে আমার শুনতে প্রচুর সজাগ থাকতে হলো। এই কথাগুলো বলার আগে চিন্তা করেছো আমাকে কি পরিমাণ কষ্ট দিলে? আমি তোমার জন্য কি কি করেছি জানো না পূর্ণ? আমারও কষ্ট হয়, যন্ত্রণা হয় এভাবে লম্বা সময় পর পর তোমার সাথে দেখা করতে। মরিয়া হয়ে উঠি আমি, তবুও আমি তোমার সাথে দেখা করার সাহস পাই না। আমার একটা ভুলের জন্য যদি তোমার ক্ষতি হয়, আমি খতম হয়ে যাবো পূর্ণ। পূর্বকে ছাড়ানোর চেষ্টা করলাম, উনি ছাড়লেন না। ওনার পিঠে হাত বুলিয়ে শান্ত সুরে বলে উঠলাম, আপনার যদি সমস্যা হয় আপনি সব বিচ্ছিন্ন করতে পারেন, আমি আর কষ্ট পাবো না। উনি আরেক দফায় জোরে চেপে ধরলেন। আমার শরীরের হাড্ডিগুলো ভেঙে ঝুলে পড়ে কিনা কে জানে। আমি ওনার কানের কাছে মুখ এনে বলে উঠলাম, কি অধিকারে আপনি ধরে রেখেছেন বলুন?
একটু আগে তো বললেন আপনি কখনো আসতেন না, এখন ছেড়ে দিয়ে চলে যান। উনি আমার চুলে তীব্রভাবে খামচে ধরলেন। কষ্ট দিচ্ছেন উনি, এখন টর্চার করছেন আমার উপর।